হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক ম্যাথসে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এইচএসের যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ যারা ক্লাস 11-এ রয়েছো, সবে সবে মাধ্যমিক দিয়েছো, যারা ভাবছো ক্লাস 11-এ পড়বো, তো সেমিস্টার ওয়াইজ যে পদ্ধতিটা আমাদের ইন্ট্রোডিউস হয়েছে, তো অ্যাকচুয়ালি সেমিস্টারটা কি, বছরে দুইবারের জায়গায় অর্থাৎ 11-এর ফাইনালের জায়গায় বছরে দুটো করে অর্থাৎ 4টে পরীক্ষা হচ্ছে। তাহলে পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তুমি যে কোনো স্ট্রিমেই পড়ো না কেন, সায়েন্স, আর্টস বা কমার্স, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে সেমিস্টার বিষয়টা জানতে হবে। ঠিক আছে, এখানে আগেরটা থেকে এখানে কি কি সুবিধা হয়েছে এবং কি কি অসুবিধা হয়েছে, পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। এবং ফাইনালি আলোচনা করব, যেহেতু আমি ম্যাথ পড়াই, তো 11-এ সেমিস্টার 1-এ ম্যাথসে কি কি তোমাদের সিলেবাস রয়েছে, মানে কি কি টপিক পড়তে হবে, অ্যান্ড সেকেন্ডলি যে মার্কেটে এই সিলেবাস ওয়াইজ বই এসছে কিনা, পুরো ব্যাপারটাকে নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো প্রথমে জেনে নিই যে সেমিস্টার জিনিসটা কি, এটা কিভাবে ইন্ট্রোডিউস হলো বা এটা কোত্থেকে এলো, বা এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা কোত্থেকে এলো। সেমিস্টার, সেমিস্টারে দেখবে SEMESTER, অর্থাৎ প্রত্যেকটাতে ই হবে, সেমিস্টারে এ হয় না স্পেলিংটা। তাহলে এই কনসেপ্টটা কোথায় এলো? এটা বেসিক্যালি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাক্ট এসেছিল, ন্যাশনাল পলিসি এডুকেশন 2020 সালে। ঠিক আছে, যে প্রতি 10 বছর 15 বছর অন্তর দেখবে সিলেবাসে পরিবর্তন করা হয় এবং আমাদের এডুকেশন পলিসি অনুযায়ী বাচ্চাদের ইভ্যালুয়েশন পদ্ধতিকে চেঞ্জ করা হয়, অনেক সময় পরীক্ষার ক্যাটাগরিকে চেঞ্জ করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা সময় আসতে থাকে। তো 2020-তে একটা ন্যাশনাল পলিসি অন এডুকেশন যখন এলো তখনই বলা হয়েছিল যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা দরকার রয়েছে। তার মধ্যে এটা একটা ইনক্লুড ছিল যে ক্লাস 11-এ 2020-তে যেখানে এই পলিসিতে বলা ছিল 11 এবং 12-এ সেমিস্টার পদ্ধতি করা লাগু করতে হবে। তো এই বিষয় নিয়ে যে আমাদের ইংলিশ মাধ্যম স্কুলগুলো রয়েছে সেন্ট্রাল বোর্ডের, CBSE আমরা নাম শুনে এসেছি, CBSE, ঠিক আছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে, NCERT যে নামগুলো শুনেছো, NCERT বা CBSEর যে বইগুলো সেগুলোকে NCERT বলা হয়। তো এগুলো যে বইগুলো রয়েছে, তো তারা কিন্তু অনেক আগে, এটা বেশ 1-1.5 বছর আগেই তারা কিন্তু এটাকে লাগু করেছে, অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা এই বছর থেকে আমাদের লাগু করছে, অর্থাৎ কার্যকর করছে। তো এই সেমিস্টার পদ্ধতিতে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে? তাহলে সেমিস্টার পদ্ধতি মানে কি? ধরো তুমি এর আগে ক্লাস 11 মানে কি হচ্ছিল, 11-এর পুরো বছরটাকে পড়ানো হতো এবং ফাইনাল এক্সাম হতো, মাঝখানে হয়তো ইউনিট টেস্ট, এগুলো বেসরকারি স্কুলে হয়ে থাকে এবং সরকারি স্কুলেও খুব কম হয়, টেস্ট হয় শুধু। 12-এ ডিরেক্ট তোমার পুরো বছরটাকে পড়ানো হতো, মাঝখানে ফাইনাল এক্সাম হতো, যার মান অনুযায়ী এইচএসের রেজাল্ট এবং পার্সেন্টেজ বেরোতো, যেটা গত বছরও হয়েছে, এবছরও রেজাল্ট আছে। আর যারা ক্লাস 12-এ আছো তাদের জন্য কোনো পরিবর্তন নাই, যারা 11 থেকে 12-এ গেছো তাদের আগের সিলেবাসেই পরীক্ষা হবে, শুধু যারা নতুন 11 রয়েছে তাদের জন্য এই পরিবর্তনটা। ওকে, তো এখন কি হলো, সেমিস্টার ওয়াইজ লাগিয়ে দিল, তার মানে 11 এবং 12 মিলে হচ্ছে টোটাল 2 ইয়ার। কত ইয়ার? 2 ইয়ার, 2 বছর। এই 2 বছরকে সেমিস্টার ওয়াইজ ভাগ করেছে 4টে সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। তাহলে প্রশ্ন হচ্ছে এই 4টে সেমিস্টার হয়ে রয়েছে আমাদের, তাহলে এই দুটো মিলিয়ে ক্লাস 11 রয়েছে, এই দুটো মিলে ক্লাস 12 রয়েছে। এই হচ্ছে প্রসেস। যেমন তুমি যদি আগে শুনে থাকো, আজ থেকে 4 বছর 5 বছর আগে কলেজে ফার্স্ট ইয়ার হতো, সেকেন্ড ইয়ার হতো, থার্ড ইয়ার হতো, বাট আজকের যুগে এটা হয় না। কলেজেও সেমিস্টার পদ্ধতি লাগু হয়েছে, যেখানে সেমিস্টার 1, সেমিস্টার 2, মানে 1 বছরে 2টো সেমিস্টার, অর্থাৎ 3 বছরের কলেজের কোর্সটা এখন 6টা সেমিস্টারে সম্পূর্ণ হয়। এই হচ্ছে পুরো প্রসেস। তো এখানে এই হচ্ছে বিষয়, তার মানে হচ্ছে যে ক্লাস 11-এর তোমাকে কীরকম করে করানো হবে, তুমি যে কোনো সাবজেক্টে থাকো না কেন, প্রথম 6 মাসে তোমাকে কি করানো হবে, ফার্স্ট সেমিস্টার হবে। ওকে, তারপরের 6 মাস হচ্ছে নেক্সট 6 মান্থ হচ্ছে সেকেন্ড সেমিস্টার। ওকে, এটা ক্লাস 11 শেষ। এবার ক্লাস 12-এ যাবে, প্রথম 6 মাস ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, এটাকে যদি ভাগ করি প্রথম 6 মাস থার্ড সেমিস্টার, আর এটা হচ্ছে চতুর্থ সেমিস্টার। এই হচ্ছে বিষয়। তাহলে এই 4টে সেমিস্টার হচ্ছে প্রসেসে চেঞ্জ হচ্ছে। সিলেবাস প্রায় প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাস জারি করে দিয়েছে। সেমিস্টার 1-এ কী হবে এটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আচ্ছা,
প্রথম কথা হচ্ছে যে এক্ষেত্রে সুবিধা কি আছে আর অসুবিধা কি আছে, দুটোকে নিয়ে আলোচনা করব। দেখো, সুবিধাই বেশি রয়েছে। কি সুবিধা রয়েছে স্যার? দেখো, যে টপিকটা তুমি পুরো বছরটা পড়ে পরীক্ষা দিচ্ছিলে এবং সেটার ফাইনাল এক্সাম হচ্ছিল, সেখানে কি হচ্ছিল, সিলেবাস ছিল বড়, বাট এখানে কি হচ্ছে, সিলেবাসটা ছোট, 6 মাসে অর্ধেকটা হয়ে যাচ্ছে এবং তুমি পরীক্ষা দিচ্ছ। দ্যাট মিনস কি তোমার এখানে কি হয়ে যাবে, রেজাল্ট অর্থাৎ নাম্বার ভালো উঠবে। এটা একটা ভালো দিক, ঠিক আছে। এবং এখানে সিলেবাসটাকে এমন ডিজাইন করা হয়েছে যার ফলে তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো রেখেছে, হ্যাঁ, যাতে তুমি অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারো। আর সেকেন্ডলি, এখানে সেমিস্টার 1 এখন অবধি কোশ্চেন প্যাটার্ন যেহেতু সব সাবজেক্টের প্রকাশ করেনি, ম্যাথের যেমন প্রকাশ করেনি, অন্যান্য সাবজেক্টের যেমন প্রকাশ করেছে, তো এখন অবধি যেটা আমরা শুনতে পাচ্ছি যে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ 40 নম্বরের ফার্স্ট সেমিস্টার প্রতিটা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হবে, 40 বা 35 প্র্যাকটিক্যাল সঙ্গে নিয়ে। তো 35 হতে পারে, 30 হতে পারে, যেমন ফিজিক্স কেমিস্ট্রিতে একটু কম হবে, ম্যাথসে একটু বেশি হবে। হ্যাঁ, ম্যাথসে যেমন 40 নম্বরের ফার্স্ট সেমিস্টার হবে, ফিজিক্স কেমিস্ট্রিতে 35 হতে পারে, কারণ ওইখানে একটা প্র্যাকটিক্যালের ব্যাপার রয়েছে, ম্যাথে প্রজেক্টের ব্যাপার রয়েছে। ওকে, ওগুলো পরে নিয়ে আলোচনা করছি। তো এখানে কি হবে, 40 নাম্বার, 40টা এমসিকিউ থাকতে পারে, এখন ধোঁয়াশা রয়েছে, বা 20টা এমসিকিউ থাকতে পারে, বাকিটা হচ্ছে যে 2 নম্বরের প্রশ্ন। তো এইরকম একটা ব্যাপার রয়েছে যে এমসিকিউ থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তো একটা জিনিস যখনই এমসিকিউ থাকবে তখনই কিন্তু আমাদের মার্কস বাড়বে। হ্যাঁ, এবং আমরা সিবিএসসিতে আমরা দেখতে পাই 99 পার্সেন্টাইল, 99.99 পার্সেন্টাইল, 98 পার্সেন্টাইল। বেসিক্যালি আমাদের এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলেও দেখা যায়, কিন্তু খুব অল্প পরিমাণ, হয়তো 100 জন 200 জন, বাট ওইখানে না অনেক হাজার হাজার সংখ্যক যাদের 95 বা 98% এর ক্ষেত্রে সিবিএসসিতে দেখা যায়। তো আমাদের এখানে কি হবে, এখানে একটা জিনিস হবে, আমাদের রেজাল্টটা প্রচুর ভালো হবে, পার্সেন্টেজ প্রচুর ভালো হবে। কিন্তু আগামী জীবন যা আসছে এটাও সত্য কথা যে পার্সেন্টেজ এবং রেজাল্টের উপর ডিপেন্ড করবে না, অনেক কিছু ডিপেন্ড করবে। তুমি যখন আফটার এইচএস নিট ক্র্যাক করবে বা নিট পরীক্ষা দেবে বা জেই দেবে বা আদার্স যার যেটা থিঙ্কিং আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমার নলেজকে চেক করা হবে। হ্যাঁ, কারণ তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা থাকবে। এইচএস বা এইচএসের মার্কসের উপরে কোনো তোমার তুমি জেইতে পাবে না, বা তুমি আইআইটিতে পাবে না, বা নিটে পাবে না, কোনো জায়গায় তুমি পাবে না, বা ডাব্লিউবি জেইতে পাবে না। তো সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল যে প্রত্যেকটা জায়গাতে যা যেরকমই সিলেবাস আসুক, সিলেবাস প্রায় ওই রকম আছে, 95% সেম আছে, 5% হয়তো এদিক ওদিক হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গার কনসেপ্টটাকে ভালো নিতে হবে। তাহলে এতগুলো অ্যাডভান্টেজ রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি স্যার? ডিসঅ্যাডভান্টেজ একটাই কথা, যে আগে একটা সময় এইচএস পরীক্ষাকে বিশাল গুরুত্ব দেওয়া হতো, মানে এইচএসের একটা বিশাল বড় অবদান ছিল, এইচএসে ভালো রেজাল্ট মানে সে ভালোতে ডক্টর, ইঞ্জিনিয়ার বা আদার্স কিছু হবে। বাট আজকের যুগে দাঁড়িয়ে কেউ 95% পাবে, 98% পাবে, 99% পাবে, এরকম অনেকে পাবে। তো একটা কি সামাজিক যোগ্যতা, সামাজিকভাবে গ্রহণযোগ্যতা, আমি জানি স্টুডেন্ট পড়াশোনায় ভালো, বাট সামাজিকভাবে গ্রহণযোগ্যতা এটা হয়তো কোথাও না কোথাও কমে যাবে। এটা ডিসঅ্যাডভান্টেজ তোমরা বলতে পারো। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে। তো এবার চলে আসি আমাদের সিলেবাসে কি রয়েছে স্যার। তাহলে আমরা যারা 11-এ রয়েছি, যারা মাধ্যমিক পরীক্ষা সবে দিয়েছো, যারা ভাবছো যে সায়েন্স পড়বো, তো তাদের একটা মেজর সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো 4টে সাবজেক্ট, আর বাংলা ইংলিশ তো প্রত্যেকে পড়তে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ম্যাথসটাকে কি কি সিলেবাসে রয়েছে, কিভাবে পড়বো, তো যেহেতু আমি ম্যাথ পড়াই, আমার চ্যানেলটা এটা ম্যাথ ডেডিকেটেড, তো ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে সেমিস্টার 1-এর অর্থাৎ প্রথম 6 মাসে যারা বাড়িতে এখনও রয়েছে, যারা রেজাল্ট যেহেতু হয়নি, যারা ভাবছো সায়েন্স পড়বে, তো বেসিক্যালি কি হয়, যারা 11-এ সায়েন্স পড়ে তারা কিন্তু 5-6 দিন রেস্ট নেওয়ার পরই তারা কিন্তু পড়াশোনা শুরু করে দেয়। কেউ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যায়, কেউ হয়তো টিউশনই পড়ে আশেপাশে। তো যাই হোক, তোমাদের জন্য ফ্রি ক্লাসেস আমি অনেক দিন পর ব্যাক করছি, প্রায় 1 থেকে 1.5 বছর পর ইউটিউবে ব্যাক করছি এই চ্যানেলে। আমার আদার্স আরও একটা চ্যানেল আছে যেটা প্রায় 1 লাখের মতো সাবস্ক্রাইবার আছে, ওই চ্যানেলে কাজ করতাম, ওটা আলাদা কিছু, আমি চাকরির জন্য পড়াই, ঠিক আছে। তো এই চ্যানেলে আমি তোমাদের দেখলাম যে 11-এ যারা ফাইনাল পরীক্ষা দিতে গেছো, 12 যারা ফাইনাল পরীক্ষা দিতে গেছো, আমার কিছু 100টার মতো এর আগে ভিডিওস ছিল যেটা লকডাউনের সময় শুরু করেছিলাম। তো অনেকেই ওই ভিডিওসগুলো এখনও দেখো, অনেকে বারবার আমাকে রিকোয়েস্ট করো, কমেন্টে লেখো বা আমার কন্ট্যাক্টগুলোতে লেখো যে দাদা আবার আপনি ওই ইউটিউবে ফিরে আসুন, আপনার ক্লাস ভালো লাগে। অনেকে বলে যে স্যার আমি পেড ব্যাচে এরকম ক্লাস পাই না। তো তোমাদের কমেন্ট দেখে এটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এবার আবার ব্যাক করব, নতুন সিলেবাস অনুযায়ী পড়াবো
এর জন্য কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ ফ্রি। আমার অনলাইন 11-12-এর কোনো ব্যাচ নাই এবং আগামীতে থাকবে কিনা আমি সেটা জানি না, ঠিক আছে? তো সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়াবো। যারা এখন থেকে মনে করছো সায়েন্স নেবে, বাড়িতে আছো, বসে 1 ঘন্টা করে সপ্তাহে 2-3টে আমার ক্লাস আসবে, তোমরা দেখতে পারো। তো তার আগে যে কোনো পরীক্ষাকে ভালো কিছু করার জন্য তার সিলেবাসটাকে জানা দরকার। সিলেবাসটা কেমন আছে, কি দিয়েছে, এবার তো নতুন সিলেবাস দিয়েছে, কি দিয়েছে, কোথা থেকে কত নাম্বার, কোন চ্যাপ্টার থেকে কোন ইউনিট থেকে কত মার্কস, পুরো বিষয়টাকে নিয়ে আমি এখন আলোচনা করব। দেখো এখন ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাসকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যারা নিউ 2024-25 সেশনে ভর্তি হবে, তাহলে ক্লাস 11 এটা হচ্ছে 2024-25 সেশনে যারা ভর্তি হবে তাদের জন্য সেমিস্টার 1-এ কি কি সিলেবাস রয়েছে। সেমিস্টার 1, হ্যাঁ, সিলেবাসটা কি রয়েছে দেখো। সেমিস্টার 1 টোটাল পরীক্ষা হবে 40 নাম্বারের জন্য। কত নাম্বার? 40 নাম্বারের জন্য। তাহলে ফুল মার্কস। তোমরা যারা একেবারে বিগিনার আছো, যারা ম্যাথ করতে চাইছো, একেবারে তোমরা একটা খাতা তৈরি করে নেবে, দিয়ে এরকম করে সিলেবাসটাকে লিখে নেবে। তাহলে 3টে ইউনিট রয়েছে। ইউনিট 1-এ কি রয়েছে? 3টে চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার সেট থিওরি রয়েছে। কি রয়েছে? সেট থিওরি। আমি ইংলিশটাই লিখছি। সেকেন্ড চ্যাপ্টার কি রয়েছে? রিলেশন অ্যান্ড ফাংশন। দেখো, সেট থিওরিকে বাংলাতে সেট থিওরি আমরা বলি, ঠিক আছে? আচ্ছা, রিলেশন মানে সম্বন্ধ এবং ফাংশন মানে হচ্ছে অপেক্ষক। ওকে, 3 নাম্বার রয়েছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটা কোথায় আছে স্যার? এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। ত্রিকোণমিতি যে টপিকটা রয়েছে সেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, ওই টপিকটাই এখানে বোঝানো হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 2 এর যদি কথা বলি, ইউনিট 2-তে 1 নাম্বারে রয়েছে কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক মানে তোমরা জানো এটা দ্বিঘাত সমীকরণকে বোঝায়। আমি ইংলিশেই লিখছি, তোমরা বাংলাতে ওটা করে নিও। কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা এবং কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। 2 নাম্বার হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। 3 নাম্বার হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনস। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে চলে আসি, এটা হচ্ছে ইউনিট 2-তে রয়েছে। ইউনিট 3-তে কি রয়েছে? ইউনিট 3-তে 2টো চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে লিমিট, যেটাকে সীমা বলে থাকি, বাংলাতে বলবো সীমা। ওকে, আমি বাংলাগুলো লেখালাম না, যখন প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলে পড়াবো তখন বলবো। 3 নাম্বার হচ্ছে আমাদের ডেরিভেটিভ, এটাকে বলছি অবকলন বা অন্তর্কলজ। ওকে, এই হচ্ছে বিষয়। টোটাল 40 মার্ক। কোন ইউনিট থেকে কত নাম্বার রয়েছে এটাকেও বলে দিই। দেখো, ফার্স্ট ইউনিট থেকে রয়েছে আমাদের স্যার 15 মার্কস। ওকে, এগুলো অফিসিয়ালি আমি যেটা বলছি একেবারে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কিন্তু প্রকাশ করেছে, ঠিক সেরকমভাবেই আমরা বলছি এবং তারা যেটা প্রকাশ করেছে সেইভাবেই প্রশ্ন হবে। এটা 2 নম্বর ইউনিট থেকে রয়েছে 15 নাম্বার, 15 মার্কস। আচ্ছা, 3 নম্বর ইউনিটস থেকে রয়েছে 10 মার্কস। ওকে, তাহলে 15 আর 15 30, 30 আর 10 হচ্ছে 40। তাহলে এই হচ্ছে টোটাল 40 নাম্বারের আমাদের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এই হচ্ছে আমাদের সেমিস্টার 1-এর ম্যাথের সিলেবাস। যারা জানো না তারা অবশ্যই আমি বলবো এটাকে লিখে নাও। এর একটা পিডিএফ ফরম্যাট আছে যেটা বোর্ড প্রকাশ করেছে। তোমরা আমার চ্যানেলকে ফলো করলে কিন্তু তোমরা সব কিছু ডিটেল পেয়ে যাবে, আর তুমি ওইটাও নিতে পারো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার প্রত্যেকটা চ্যাপ্টারের একটু ইন্ট্রোডাকশন দেন,
ক্লাস 10-এর সাথে কি সম্পর্কিত, আমরা কোথাও পড়েছি কিনা, কেমন জিনিস। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। দেখো ইউনিট 1-এর প্রথম চ্যাপ্টারের যদি কথা বলি, সেট থিওরি। সেট থিওরি তোমরা যদি প্রথম শুনে থাকো তাহলে এটা প্রথম শুনেছো তোমরা ক্লাস 9-এ। সেট থিওরি একটা টপিক ছিল, হ্যাঁ, কিন্তু ওটা সিলেবাসের মধ্যে ছিল না। বাট অনেক ইনস্টিটিউশন, অনেক স্যারেরা কিন্তু এটা পড়িয়ে থাকেন। হ্যাঁ, বিশেষ করে অনেক যারা ইন্টারেস্টেড হন, স্যাররা মনে করেন যে ফিউচারে কাজে লাগবে, সিলেবাস শেষ হয়ে গেছে তো করেন। তাহলে এটা হচ্ছে সেট থিওরি। সেট থিওরি প্রথম নতুন একটা কনসেপ্ট। হ্যাঁ, ওটা আমি যখন ডিটেলে পড়াবো তখন পড়াবো। ওর মধ্যে রয়েছে সাবসেট, পাওয়ার সেট, তারপরে নাল সেট, কমপ্লিমেন্টারি সেট, ইউনিভার্সাল সেট, ডি ময়ভার্স থিওরেম, কিছু প্রপার্টিজ রয়েছে এরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে সেট থিওরি হলো, তারপর রিলেশন। এখন তুমি বলবো স্যার রিলেশন আবার কি? রিলেশন তো আমাদের আছেই একটা দুটো করে, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে যায়, ওই রকম টাইপেরই খুব ইন্টারেস্টিং একটা টপিক রিলেশন ম্যাথামেটিক্সের মধ্যে। যে সেট থিওরি যে ভালো পারবে তার পরের টপিকই হচ্ছে রিলেশন স্যার। ওকে, তাহলে রিলেশন কাকে বললাম? সেট থিওরির পরের টপিক। আর সেট থিওরির সাথে রিলেটেড হচ্ছে ফাংশন। এই ফাংশনকে ফাংশনও বলতে পারি বা ম্যাপিংও বলতে পারি, ওই বিয়ে বাড়ির ফাংশন না, এখানে ম্যাথামেটিক্সের ফাংশন। তার মানে এই তিনটে চ্যাপ্টার, সেট থিওরি, রিলেশন আর ফাংশন, একে অপরের সঙ্গে কীরকম স্যার? একেবারে 100% জড়িত। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ভালো মতো শিখবো, তারপর এটাকে শিখবো, তারপর এটাকে শিখবো। চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি মনে করো যে না আমি তোমাদেরকে আমার কাছে পড়তে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভিডিওগুলো শেয়ার করবে, হ্যাঁ, যাতে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, এবং যার ফলে আমার মোটিভেশন থাকবে এবং আমি প্রতি সপ্তাহে 2-3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশন কি জিনিস স্যার? ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে যে ক্লাস 10-এ যেখানে তুমি ত্রিগোণমিতি ছেড়ে দিয়েছো, যত দূর অবধি তুমি ছেড়ে দিয়েছো, তারপর থেকে শুরু হচ্ছে এই 11-এ তুমি যত দূর অবধি ছেড়েছো তারপর থেকেই একেবারে শুরু হচ্ছে। অর্থাৎ ক্লাস 11-এর যাদের ত্রিকোণমিতি ভালো আছে তাদের কিন্তু ক্লাস 10-এর যাদের ত্রিকোণমিতি ভালো করে করেছো তাদের কিন্তু পসিবিলিটিস প্রচুর রয়েছে যে 11-এ তোমরা ভালো মতো করবে। হ্যাঁ, এটা প্রচুর পসিবিলিটিস রয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা টপিক ধরে ধরে করাবো। ওকে, সেকেন্ড হচ্ছে ইউনিট 2। আচ্ছা, ইউনিট 2-তে নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, দেখো ক্লাস 10-এ একটা চ্যাপ্টার ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে প্রথম চ্যাপ্টারটা 10-এর যদি বই খোলো তাহলে প্রথম চ্যাপ্টারটা, যেখানে শ্রীধর আচার্য বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের যোগফল এগুলো পড়েছো, ওইটা যেখানে তুমি শেষ করেছো লাইক দ্যাট, তারপর থেকে এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। ঠিক যেখানে তুমি শেষ করেছো তারপর থেকে শুরু হচ্ছে। যখন পড়াবো তখন ক্লাস 10-কে রিলেট করেই আমি পড়াবো, তারপর 11-এ ঢুকে যাবো, তুমি বুঝতেই পারবে না। লিনিয়ার ইনইকুয়ালিটিস। আচ্ছা, লিনিয়ার ইনইকুয়ালিটিসটা কি? লিনিয়ার মানে রৈখিক, ইনইকুয়ালিটিস দেখো ইকুয়েশন বা ইকুয়ালিটিস যেখানে বলছি, দেখো ইকুয়েশন মানে কেমন স্যার? এরকম দেখো, x + y = 5, এটা ইকুয়েশন। বাট এটাকে যদি বলি x + y > 5, তাহলে এটা হয়ে গেল ইনইকুয়েশন। তাহলে এটাই হচ্ছে এটা ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটিস। তো এখানে পড়বো শুধু গ্রেটার দেন না, লেস দেন আসতে পারে, লেস দেন > আসতে পারে, এই টপিকগুলো আমরা পড়বো, গ্রাফের মাধ্যমে ছবি আঁকবো এবং পুরো ব্যাপারটাকে বোঝাবো। নেক্সট হচ্ছে এটা নতুন টপিক, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনস। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, দ্যাট মিনস পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস আর কম্বিনেশন মানে হচ্ছে সমবায়। তাহলে এটা একটা নতুন টপিক। কীরকম করে টপিক স্যার? ধরো যে এখানে আমি এখন একটা কিছু লিখলাম, ধরো এখানে লিখছি বেঙ্গল, হ্যাঁ, বেঙ্গল। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে কটা, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা লেটার আছে ইংলিশের, তাহলে 6টা লেটারকে কত রকমভাবে আশেপাশে লেখা যায়, রিপিট হবে না এরকম আশেপাশে লেখা যায়। যেমন একটা তাসের প্যাকেট নিলে, তাস বোঝো কার্ড, তো তাসের প্যাকেট থেকে একটা তাস টেনে নিলে তো কত রকমভাবে তুমি টানতে পারো, কত রকমের। তো এই টপিকটা পড়াবো, এটা নতুন টপিক এবং খুব ইন্টারেস্টিং টপিক আমার মনে হয়, খুবই ভালো লাগবে এই টপিকটা যখন করাবো। সেকেন্ড চলে আসি, একেবারে নতুন এবং ইউনিক টপিক যদি বলতে পারো তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটাকে বলছি ক্যালকুলাস। এটা ম্যাথামেটিক্সের হৃৎপিণ্ড আছে, জান আছে, প্রাণ আছে, সব কিছু আছে, কারণ এটা ছাড়া হবে না। কারণ আগামীতে যখন তুমি সেমিস্টার 2-তে যাবে, সেমিস্টার 3-তে যাবে, সেমিস্টার 4-এ যাবে, তো সব থেকে বেশি যেটা কাজে লাগবে স্যার সেটা হচ্ছে ক্যালকুলাস। সব থেকে বেশি কি কাজে লাগবে স্যার? ক্যালকুলাস কাজে লাগবে। তো ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে লিমিট।
লিমিট জিনিসটা কি যখন পড়াবো তখন বলবো। লিমিট মানে বলি না, এই তোর লিমিট কত, মানে আমার লিমিট কত, আমার হাতটা যত দূর যাচ্ছে এদিক থেকে এদিকে, হ্যাঁ। তো এরকম ব্যাপারটা এখানে কোনো একটা ফাংশনের লিমিটকে বোঝাবে। সে ফাংশন অ্যালজেব্রিক ফাংশন হতে পারে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন হতে পারে, বা আদার্স কিছু হতে পারে। তাহলে এটা হচ্ছে লিমিট। ডেরিভেটিভ, লিমিটের পর কন্টিনিউটি আছে যেটা নেই, তারপরে আছে ডেরিভেটিভ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ফিজিক্সে কাজে লাগবে, কেমিস্ট্রিতে কাজে লাগবে, ম্যাথে তো কাজে লাগবেই। বললাম এই দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট। এটা মানে এখানে যা পড়বে তার থেকে বেশি ফিউচারে বেশি কাজে লাগবে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। তো এটাও আমি শেখাবো, চিন্তার কোনো কারণ নেই। 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তাহলে এই 3টে ইউনিটের মধ্যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কোথা থেকে আছে। তোমাদের দেখে মনে হতে পারে যে ক্লাস 10-এ যারা পড়ছো যে দাদা খুব কঠিন মনে হচ্ছে, স্যার খুব কঠিন মনে হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই, খুবই সহজ। যখন করাবো কি না, আমি এইটুকু বলতে পারি ক্লাস 10-এর থেকে এটা সহজ টপিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা প্রত্যেকটা টপিককে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করাবো, হ্যাঁ। এবং তোমাদের কথা অনুযায়ী করাবো। তোমরা বলবে যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3-র মধ্যে কোন ইউনিটটা আগে শুরু করব, কোনটা শুরু করলে ভালো হয়, হ্যাঁ। তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাবো। ওকে, সো আমরা এখানে পুরো বিষয়টাকে আলোচনা করলাম। সেমিস্টার 1 নিয়ে যারা ভাবছো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তো কেমন হবে, কি হবে না হবে, কোনো চিন্তার কারণ নেই, পুরো ব্যাপারটাকে সমাধান করে দিয়েছি। কোশ্চিন প্যাটার্ন খুব তাড়াতাড়ি বোর্ড প্রকাশ করবে, হ্যাঁ। আর বইয়ের কথা বলি, মার্কেটে সেমিস্টার ওয়াইজ কোনো বই নেই। ছায়া একটা বই বের করেছে পার্ট 1, পার্ট 2 করে, বাট সিলেবাস ওয়াইজ নেই। তো তোমরা যখন মার্কেটে যাবে, লাইব্রেরির ম্যানকে জিজ্ঞেস করবে যে সিলেবাস ওয়াইজ বই আছে কিনা, সেমিস্টার 1-এর বই চাইবে তুমি, তাহলে তারা বলবেন হয়তো 10-15 দিনের মধ্যে বইগুলোও বেরিয়ে যাবে, হ্যাঁ। তখন যদি বেরিয়ে যায় তাহলে আমি একটা ভিডিও করে জানিয়ে দেবো যে কোন বইটা কিনবে বা কেন কিনবে, কি কি অ্যাডভান্টেজ আছে, পুরো ব্যাপারটা আমি জানিয়ে দেবো। তো আশা করব পুরো বিষয়টা জানা গেছে। যদি এই রিগার্ডিং কোনো ধরনের যদি সমস্যা থাকে বা কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, প্রত্যেককে ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।